গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে বিএনপি, আলোচনা সভায় মির্জা ফখরুল। দলের বিরুদ্ধে সংস্কার বিরোধী অপপ্রচার হচ্ছে। রাখাইনে মানবিক করিডোরের চুক্তি হয়নি, জানালেন নিরাপত্তা উপদেষ্টা। রাখাইনে প্রক্সি ওয়ারেও জড়াবে না বাংলাদেশ। দুই উপদেষ্টার সাবেক এপিএস, পিও আর এনসিপি নেতা তানভীরের তদবির বাণিজ্যের অভিযোগ, অনুসন্ধানে দুদক। ইন্ডিপেন্ডেন্ট সংবাদে সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি ফারহানা রূপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। সংস্কার নিয়ে বিএনপির অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করেন তিনি। রবিবার জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে সম্পাদক পরিষদ। এতে অংশ নেন রাজনীতিবিদ ও সাংবাদিক নেতারা। গণমাধ্যম আগের চেয়ে তুলনামূলকভাবে স্বাধীন বলে মন্তব্য করেন সম্পাদকরা। তবে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা। আমাদের মধ্যে যে অনৈক্য, বিভাজন আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করছে। এই অবস্থায় আমি আশা করব পত্রিকায় ইদানিং আবার টেলিভিশনে যে বিভেদ সৃষ্টি হয়েছে, এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। ডিজিটাল আইনেও 200-র মতন বোধহয় বা কিছু বেশি সাংবাদিক হয়েছিল। 266 সাংবাদিক আজকে খুনের মামলা অথবা ভায়োলেন্ট ক্রাইমের আসামি। এটা আমি সাংবাদিকতা এবং আপনাদের সবাইকে বলছি, এটা আমাদের অসম্মানের কারণ। এ সময় বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে অপপ্রচারের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। আমাদেরকে আবার আপনার প্রশ্নবিদ্ধ করে অন্য পথে দেখানোর চেষ্টা করা, এটার পেছনে কিছু রাজনৈতিক উদ্দেশ্য থাকলেও থাকতে পারে। তবে আমরা আপনাকে নিশ্চিত করতে পারি যে আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি, শুধু নয়, এটা আমাদের বিশ্বাস, আস্থা, এবং এটাকে আমরা যদি কখনো আমরা সুযোগ পাই সরকারিভাবে, সেখানেও আমরা এটাকে এস্টাবলিশ করব। না পেরে বিরোধী থাকলে সেখানেও আমরা সেটাকে এস্টাবলিশ করার জন্য আমরা লড়াই সংগ্রাম আমাদের চালিয়ে যাব। গণমাধ্যমের স্বাধীনতার জন্য বিএনপি সবচেয়ে বেশি কাজ করেছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি বা আনুষ্ঠানিক আলোচনা হয়নি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেন, করিডোরের নামে যুক্তরাষ্ট্রের হয়ে রাখাইনে প্রক্সি ওয়ারেও জড়াবে না বাংলাদেশ। এ নিয়ে গুজব ছড়াচ্ছে প্রতিবেশী দেশ, যা মোটেও কাম্য নয়। সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপিতে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। বৈশ্বিক নানা ইস্যুর চাপে হারিয়ে যাচ্ছে রোহিঙ্গা সংকট প্রসঙ্গ। আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে তা আলোচনায় রাখতে বিইউপি অডিটোরিয়ামে সেমিনারের আয়োজন করা হয়। গবেষকরা বলেন, রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে না পারলে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়বে। হুমকির মুখে ফেলেছে গোটা অঞ্চলকেই। রোহিঙ্গাদের বড় অংশই তরুণ, তা ভুলে গেলে চলবে না। জুলাই আগস্টে এদেশে কি হয়েছে তা ওরাও জানে। অধিকার আদায়ে তারা অভ্যুত্থানে নামলে তা সুখকর হবে না। এমন ঘটতে পারে তা বলছি না, তবে শঙ্কা রয়েছে। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এখনই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়। মিয়ানমারের চলমান অস্থিরতাই এর প্রধান বাধা। মিয়ানমারের 3 প্রধান অংশীজন সাময়িক জান্তা, আরাকান আর্মি ও ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট। যে কোনো স্থায়ী সমাধানে অবশ্যই এই 3 পক্ষকে অন্তর্ভুক্ত করতে হবে, বিশেষ করে আরাকান আর্মিকে, কারণ এখন রাখাইন রাজ্য তাদের নিয়ন্ত্রণে। সেমিনারে মানবিক করিডোর নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান তুলে ধরেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বলেন, করিডোর নয়, মানবিক চ্যানেলের প্রস্তাব দিয়েছে জাতিসংঘ, যা নিয়ে অংশীজনদের সঙ্গে ঢাকা প্রাথমিক আলোচনা করেছে। আমরা মানবিক করিডোর নিয়ে আনুষ্ঠানিক আলোচনা করিনি। এ বিষয়ে কোনো চুক্তি বা সিদ্ধান্তও হয়নি। মানবিক করিডোর আর চ্যানেল এক নয়। জাতিসংঘ এই চ্যানেল পরিচালিত করলে রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হতে পারে। তিনি অভিযোগ করেন,
মানবিক করিডোর নিয়ে গুজব ছড়াচ্ছে প্রতিবেশী একটি দেশ, যা মোটেও গ্রহণযোগ্য নয়। মানবিক করিডোরের নামে যুক্তরাষ্ট্রের হয়ে মিয়ানমারের সঙ্গে প্রক্সি ওয়ারে জড়াবে না বাংলাদেশ। প্রতিবেশী দেশের কিছু গণমাধ্যম এ নিয়ে গুজব ছড়াচ্ছে। এই পদক্ষেপে সবচেয়ে বেশি ক্ষতি হবে চীনের। কই, তারা তো কিছু বলছে না, বরং রোহিঙ্গা সংকট সমাধানে তারা সর্বোচ্চ সহায়তা দিচ্ছে। নিরাপত্তা উপদেষ্টা আরও বলেন, মিয়ানমারের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল ঢাকা। দেশটি নতুন করে অস্থিতিশীল হোক তা চায় না বাংলাদেশ। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুরান ঢাকার নাতিবাজারে অনিয়মের অভিযোগে 6টি ভবনে অভিযান চালিয়েছে রাজুক। এর মধ্যে 2টি ভবন ভেঙে দেয়া হয়েছে। জরিমানা করা হয়েছে 8 লাখ টাকা। এছাড়াও এসব ভবন থেকে বৈদ্যুতিক মিটারও জব্দ করা হয়েছে। ঘিঞ্জি এলাকা পুরান ঢাকার তাঁতিবাজার। সরু অলিগলির এ এলাকায় ভবন নির্মাণে নিয়মনীতির তোয়াক্কা করেনি মালিকরা। রোববার দিনভর ঝুঁকিপূর্ণ ও নকশা বহির্ভূত ভবন চিহ্নিত করে অভিযান চালিয়েছে রাজুক। ভেঙে ফেলা হয় অনুমোদনহীন 2টি বহুতল ভবনের বিভিন্ন অংশ। নোটিশ ছাড়া ভবন ভাঙায় ক্ষুব্ধ ভবন মালিকসহ স্থানীয়রা। কেন যে বলতেছে, কেন যে কাটতেছে বিদ্যুৎ লাইন, এটাও আমাদের বলতেছে না। সিঁড়ি ভাঙছে, ছাদ ভাঙছে, পরবর্তী পরে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বলেই আবার সেইটাকে কমপ্লিট করছে। এখন আবার নতুন করে কি হয়েছে এই সম্বন্ধে আমার অভিজ্ঞতা নাই। আমরা হইলো দোকানদার ভাড়াটিয়া, এখন সে বলতে আছে নিচতলায় নাকি কোনো মার্কেটের কোনো পারমিশন নাই। রাজুকের সমন্বিত অভিযানে জব্দ করা হয়েছে অনুমোদনহীন ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানের 6টি বৈদ্যুতিক মিটার। এছাড়া নির্মাণাধীন 2টি ভবন মালিককে 8 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আমাদের পুরান ঢাকায় আসলে ম্যাক্সিমাম ভবনের নিচে আমরা দেখছি তারা কমার্শিয়াল ইউজ করছে। বাট যে 2টি ভবনের কথা বললেন, এই 2টি ভবনে আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ আছে এবং এটা শুনলে আপনারাও অবাক হবেন যে তারা নিচতলাতে তারা মার্কেট করেছে, জুয়েলারি দোকান, এবং দোতলা, 3 তলা, 4 তলা তারা কারখানা করেছে, এবং 5ম তলাতে তারা আবার ফ্যামিলি রেখেছে। এবং ডেভিয়েশন যে অংশগুলো আছে তার আংশিক আমরা অপসারণ করছি। আর একই সাথে আমরা অন্যান্য যে 2-3টে ভবন অভিযান করেছি সেখানেও প্ল্যান দেখাতে না পারার কারণে বাসযোগ্য নগরী গড়ে তুলতে সারা দেশে ঝুঁকিপূর্ণ ও নিয়ম বহির্ভূতভাবে নির্মিত ভবনের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে রাজুক। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ মুহূর্তে সব সংস্কার সম্ভব নয় বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। ঐক্যমত্যের জন্য রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনার আহ্বান জানান তিনি। সকালে 12 দলীয় জোটের সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। অন্যদিকে সংস্কার কাজ দ্রুত শেষ করে ডিসেম্বরে নির্বাচনের দাবি জানায় 12 দলীয় জোট। অধ্যাদেশের মাধ্যমে যেসব সংস্কার দ্রুত সম্ভব সেগুলো করার আহ্বান তাদের। রোববার সকালে সংস্কার প্রস্তাব নিয়ে 12 দলীয় জোটের সাথে আলোচনায় বসেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা। স্বাগত বক্তব্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, 15 দিনের মধ্যেই শেষ হবে প্রথম ধাপের আলোচনা। ঐক্যমত্যের জন্য রাজনৈতিক দলগুলোকে সহযোগী শক্তিগুলোর সাথে আলাপের আহ্বান জানান তিনি। কিন্তু রাজনৈতিক শক্তি হিসেবে আপনাদের উপর এই আশা, এই বিশ্বাস, এই আস্থা আমাদের আছে যে আপনারা অন্যদের সাথে কথা বলবেন, ভিন্ন মতের জায়গাগুলোকে সংকুচিত করে এক জায়গায় আসবার জন্য আপনারা আপনাদের সহযোগী রাজনৈতিক শক্তিগুলোকে অনুপ্রাণিত করবেন এবং তার মধ্য দিয়ে আমরা এক জায়গায় উপনীত হতে পারব। বৈঠকে দ্রুত সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবি জানায় 12 দলীয় জোট। দ্রুত সংস্কারের কাজ শেষ করে ডিসেম্বরের মধ্যেই ভোট দেওয়ার আহ্বান তাদের। সংসদের মেয়াদ 5 বছর এবং ভোটার হওয়ার বয়স 18 রাখার প্রস্তাব জোটের। এছাড়া মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচনের বিরোধিতা জানানো হয়েছে। ওনারা অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী চিন্তা করছেন, এত উচ্চাকাঙ্ক্ষা চিন্তা করছেন যে মনে হচ্ছে যে আপনার মানে 24 ঘন্টার মধ্যেই বাংলাদেশকে ওনারা বদলিয়ে দেবেন। তা আমরা বলেছি যে আপনারা একটু নিচে নামেন, এত উপরে উঠেন না, এই মুহূর্তে এতটা সম্ভব নয়। আপনারা যেটা করতে চাচ্ছেন সেটা হয়তো করতে গেলে আপনার সময় ক্ষেপণ হবে। যত দ্রুত সম্ভব এই সংস্কারের কাজ শেষ করে ডিসেম্বরের মধ্যে, আগামী ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা লক্ষ্যে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ।
গণভোট ও গণপরিষদ নির্বাচনের সাথে একমত নয় 12 দলীয় জোট। ঐকমত্য কমিশনের 166টির মধ্যে 110টিতে একমত এবং 48টি প্রস্তাবে দ্বিমত তাদের। আলোচনা করা যাবে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তদবির বাণিজ্যের অভিযোগে দুই উপদেষ্টার সাবেক এপিএস, পিও এবং এনসিপির সাবেক নেতা সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। বিকালে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান সংস্থার মহাপরিচালক আখতার হোসেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবির বিরুদ্ধে শত কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ ওঠে। এছাড়া এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে গত সপ্তাহে দুদকের সামনে বিক্ষোভ করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। এবার তাদের বিরুদ্ধে অনুসন্ধানের তথ্য জানালো সংস্থাটি। সাংবাদিকরাও প্রশ্নের ঊর্ধ্বে নন, তাদেরও জবাবদিহি থাকা উচিত বলে মনে করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আর গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, ন্যায্য পারিশ্রমিক ও নীতিগত সহায়তা ছাড়া গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব নয়। ধানমন্ডিতে মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় তারা এসব কথা বলেন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এ সেমিনার, যেখানে রাজনৈতিক পট পরিবর্তনের আগে পরের গণমাধ্যমের নানা দিক উঠে আসে। নিজেদের সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন সংবাদকর্মী ও গণমাধ্যম মালিকরা। ডিজিটাল অ্যাক্টে কেন জেলখানা জীবন দিতে হবে? মুশতাক আহমেদের মতো লোককে কেন জীবন দিতে হয়েছে? কি অপরাধ ছিল মুশতাক সাহেবের? এই কথা নিয়ে কেউ কখনো কথা বলেছি? কথা বলার মতন কারো অবস্থা ছিল না। খারাপ প্রশ্ন হয়েছে, এই অভিযোগে সেই হাউসগুলি ঘেরাও করার হুমকি দেওয়া হয়। যদি গরু জবাইয়ের হাত থেকে বাঁচার জন্য মিডিয়া হাউসের সামনে আর্মি আর পুলিশ মোতায়েন করতে হয়, তাহলে কিভাবে সাংবাদিকতা হবে? সেমিনারে তথ্য উপদেষ্টা মন্তব্য করেন, বিগত সরকারের আমলে গণমাধ্যমকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, যে জন্য প্রতিষ্ঠান নীতি নির্ধারকরাও প্রশ্নের ঊর্ধ্বে নয়। আমরা মনে করি সরকার যথেষ্ট চেষ্টা করতেছে সংবাদ মাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে এবং যারা সাংবাদিক আছে তারা যেন সুরক্ষা পায় এবং হয়রানি মামলা থেকে শুরু করে যা যা আছে সেসব হয়রানি থেকে মুক্তি পায়। কিন্তু আমি মনে করি যে কোনো ফ্রিডমে, দুনিয়ার কোনো ফ্রিডমেই আনকন্ডিশনাল না। এ সময় সংস্কার কমিশনের প্রধান জানান, আর্থিক নিরাপত্তায় আপোষ করতে বাধ্য হন সাংবাদিকরা। তাদের বিরুদ্ধে এখনো মিথ্যা মামলা হচ্ছে। আমাদের পেশার লোকেরা বাইরেও প্রশাসনের কর্মকর্তারাও বলেছেন যে সাংবাদিকদের বেতন ভাতার ব্যাপারটা আপনারা একটু দেখেন, এটা ঠিক না করলে সমস্যার সমাধান হবে না। সাংবাদিকদের বেতন ভাতার কথা যেমন বলেছি, তেমনি গণমাধ্যম যাতে একটা টেকসই ব্যবসার মডেল উদ্ভাবন করতে পারে, একটা টেকসই ব্যবস্থায় তাদের ব্যবসা পরিচালনা করতে পারে, সেজন্য কতগুলো নীতিগত সিদ্ধান্ত নেওয়ার জন্য সুপারিশ করেছি সরকারের কাছে। স্বাধীনতা নিশ্চিত করতে গণমাধ্যমেও গণতন্ত্র প্রয়োজন বলে মনে করেন কমিশন প্রধান। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তরাধিকার সম্পত্তিতে সমান অধিকার সহ নারী বিষয়ক সংস্কার কমিশনের 6টি প্রস্তাব বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সকালে জনস্বার্থে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী। একই সঙ্গে রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কমিশনের সুপারিশ বাস্তবায়ন না করার নির্দেশ চাওয়া হয়েছে। নারী কমিশনের 6টি সুপারিশ ইসলাম এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে বাতিল চাওয়া হয়েছে। এছাড়া যৌন কর্মকে পেশা হিসাবে বৈধতা দেয়া, বহু বিবাহ নিষিদ্ধের প্রস্তাবও বাতিল করতে বলা হয়েছে। গত 19 এপ্রিল প্রধান উপদেষ্টার কাছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়। এতে নারীর প্রতি বৈষম্য দূর করতে মুসলিম, হিন্দু ও খ্রিস্টান পারিবারিক আইন সংস্কারের প্রস্তাব করা হয়। এতে আপত্তি জানিয়ে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি জানায় হেফাজতে ইসলাম সহ বেশ কয়েকটি সংগঠন। প্রায় 2.5 মাস পর আজ খুলেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তবে শিক্ষকরা যোগ না দেয়ায় ক্লাস শুরু হয়নি। এতে কাটছে না অচল অবস্থা। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ ক্লাস শুরুর কথা ছিল, তবে 18 এপ্রিল শিক্ষক সমিতির সাধারণ সভায় শিক্ষকদের
লাঞ্ছিতকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার সিদ্ধান্ত হয়। এর জেরে আজ থেকে একাডেমিক কার্যক্রমে যোগ দেননি শিক্ষকরা, তবে নতুন উপাচার্যের সাথে বৈঠক হয়েছে শিক্ষক সমিতির। আগামীকাল সাধারণ সভার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। এর আগে 18 ফেব্রুয়ারি ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ হয়, এতে অনেকে আহত হন। এ ঘটনায় 25 ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করা হয়। আসছে পবিত্র ঈদুল আজহায় কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা প্রায় 1.25 কোটি। উদ্বৃত্ত থাকতে পারে 20.5 লাখ পশু। রবিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। উপদেষ্টা জানান, দেশে কোরবানিযোগ্য গবাদি পশু আছে 1,24,47,337টি। এর মধ্যে 56,02,905টি গরু মহিষ, 68,38,920টি ছাগল ও ভেড়া এবং অন্যান্য 5,512টি। তিনি আরও জানান, কোরবানির পর প্রায় 20,68,135টি গবাদি পশু উদ্বৃত্ত থাকার সম্ভাবনা রয়েছে। এবার আমদানির প্রয়োজন নেই বলেও জানান উপদেষ্টা। বলেন, অবৈধ পথে কোনো পশু যেন কেউ দেশে আনতে না পারেন সেই ব্যবস্থা নেবে সরকার। একই সঙ্গে বাজার স্থিতিশীল এবং দাম ক্রেতাদের নাগালে রাখতে নজরদারি থাকবে। সর্বমোট 1,24,47,337টি গবাদি পশুর প্রাপ্যতা আশা করা যাচ্ছে। এবছর প্রায় 20,68,135টি গবাদি পশু উদ্বৃত্ত থাকার সম্ভাবনা আছে। তো ভোক্তা পর্যায়ে 19 টাকা কমে 12 কেজির বোতলজাত এলপিজির দাম 1,431 টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। চলতি মাসের জন্য এই দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। রবিবার বিইআরসি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করা হয়। গত এপ্রিলে 12 কেজির সিলিন্ডারের দর ছিল 1,450 টাকা। অন্যদিকে চলতি মাসে অটো গ্যাসের দাম লিটারে 84 পয়সা কমিয়ে 65 টাকা 57 পয়সা নির্ধারণ করা হয়, যা গেল মাসে ছিল 66 টাকা 41 পয়সা। মূলত 2021 সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। প্রতি মাসে প্রোপেন ও বিউটেনের সৌদি কার্গো মূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে সরকারি সংস্থাটি। যথাযথ প্রক্রিয়ায় যেসব রেস্তোরাঁ ট্রেড লাইসেন্স নিয়েছে তাদের ব্যবসা করতে কোনো বাধা নেই। যারা নিয়ম মানেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রবিবার এই তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া। এ সময় তিনি আরও বলেন, ঢাকা দক্ষিণ সিটি এলাকায় অনেক রেস্তোরাঁ সঠিক প্রক্রিয়ায় ট্রেড লাইসেন্স দেয়নি। সে বিষয়ে তদন্ত করছে কর্পোরেশন। যারা নিয়ম মেনে ব্যবসা করছে তাদের সমস্যা নেই। এ সময় প্রশাসনের সঙ্গে দেখা করে রেস্তোরাঁ মালিক সমিতির সদস্যরা। বৈঠক শেষে একসাথে কাজ করার কথা জানান তারা। বলেন, রেস্তোরাঁ ব্যবসা করতে হলে সমিতি থেকে ছাড়পত্র নিতে হবে। পাশাপাশি সরকারি সংস্থার সকল নিয়ম মেনে ব্যবসা করার আহ্বানও জানান মালিক সমিতির নেতারা। এটা ঢালাওভাবে করলে তো এই শিল্পটাই বন্ধ হয়ে যাবে। এখানে অনেক লোক কাজ করছে, তারা বেকার হয়ে যাবে। সেটা তো আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে যারা ট্রেড লাইসেন্স ছাড়া এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে ট্রেড লাইসেন্স নিয়েছে, এগুলোর ব্যাপারে আমরা হার্ডলাইনে আছি। দেশের সাথে মানবগণের সাথে আমরা উদ্যোক্তা হয়েছি। আমরা একসাথে কাজ করব। আমাদের ব্যবসাগুলো কিছু ত্রুটি আছে, একসাথে বসে চেকলিস্ট করে কি কি ত্রুটি আছে আমরা এই ত্রুটিগুলো সমস্যার সমাধান করব। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুকে, ইউটিউব আর এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।